হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে যে ঘটনাটা আমি তোমাদেরকে শোনাতে চলেছি, সেই ঘটনাটার নাম স্কন্দকাটা। স্কন্দকাটার প্রথম পর্ব আমি এর আগেই শুনিয়ে দিয়েছি। যারা যারা স্কন্দকাটার প্রথম পর্ব শোনোনি, তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিজিট করো আর স্কন্দকাটার প্রথম পর্বটা শুনে এসো, না হলে এই গল্পটা কিছু বুঝতে পারবে না। আজকের আমি শোনাতে চলেছি স্কন্দকাটার দ্বিতীয় পর্ব। স্কন্দকাটার দ্বিতীয় পর্বে সবাইকে সুস্বাগতম। আমি বিশ্বজিৎ, তোমরা ঘটনা শুনছো প্যারানরমাল মিস্ট্রি। চলো আর দেরি না করে ঘটনাটা শুরু করা যাক। প্যারানরমাল মিস্ট্রি, এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। স্কন্দকাটা পর্ব দ্বিতীয়, লেখক বাসুদেব মালাকর। এত সহজে ব্যাপারটাকে বিশ্বাস করতে রাজি ছিলাম না। কতকাল আগে এই ঘটনা ঘটেছিল, আজও তা ধরে বসে থাকলে চলে নাকি? বিজ্ঞানের উন্নতি হয়েছে, ইলেকট্রিক আলো এসেছে সবখানে, বনবাদর আর আগের মতো ঘন নেই, ঘর বাড়ি বেড়েছে। এখনও ভূত এই অশ্বরীর দেখা পেয়েছে এমন একজন লোকের খোঁজ পেলে আর একটু তথ্য পাওয়া যেত, কিন্তু তেমন কারো খোঁজ মা দিতে পারল না। অবিশ্বাসটা মনে আরও দৃঢ় হলো। সনাতনের কথা মনে পড়ল। সে বলেছিল তার বড় দাদু মস্ত গুণিন। জগদ্ধাত্রী পুজোয় মামার বাড়ি থাকার সময়ই একটা বুধবার পাওয়া গেল। ঠিক করলাম তার আগে সনাতনের বুড়ো দাদুর সঙ্গে দেখা করব। প্রাচীন মানুষ হিসেবে তিনি অনেক কথা জানতে পারেন। বিকেলবেলায় সনাতনকে ছুটি করিয়ে পৌঁছে গেলাম ওদের বাড়িতে। বেশ বড় উঠোন ঘিরে দু তিনখানা মাটির ঘর। একটু দূরে অন্য আরেকটি ঘরে ঢোকালো সনাতন। সাধারণত মাটির ঘর, মেঝে একটা ঠাকুরের আসন, মা কালীর একটি করাল মুখের ছবি বসানো তাতে। আসনের সামনে তামার ঘট, কোষাকুষি এবং পাশে একটি সিঁদুর লেপা মানুষের মাথার খুলি। একটা তক্তপোষে লাল কাপড় পরা, লম্বা চুল দাড়িওয়ালা এক বৃদ্ধ বসে আছেন। সনাতন পরিচয় করিয়ে দিল। উনি বললেন, সোনা বলেছিল তুমি আসবে। তুমি তো হিজলপুরের বড় রায়ের নাতি, তাই তো? কেন এসেছো আমার কাছে? কি চাই? মনে যে প্রশ্নগুলো ছিল সব বললাম। শুনে তিনি বললেন, ঘটনাটা সত্যি, আমার ছোটবেলায় ঘটেছিল। সে আছে, অপঘাতে মৃত্যু হয়েছিল। দুনিয়ার মায়া কাটাতে না পারলে এমনই হয় বাবা। এত লোকের বিশ্বাস কি মিথ্যে হতে পারে? আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভেবেছিলাম উনি বলবেন, তুস ওসব গুজব, এতদিন পরে থাকে নাকি কিছু। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি তাকে দেখেছেন কখনো? উনি বললেন, একবার নয়, দুবার দেখেছি। তবে আমার তো গাত্রবন্ধন করা আছে, ওর সাধ্য নেই আমার ক্ষতি করে। ওর নাম শশধর কয়াল, বাড়ি ছিল গাববেড়ে পটখালিতে। খুব বিশ্বয়ী লোক ছিল, তবে ওর সব জারি জুরি আমি শেষ করে দিয়েছি। ঘরের আড়া থেকে এক গাছা দড়ি ঝুলছিল, তাতে সিঁদুর লেপা। জিজ্ঞেস করলাম, ওটা কি? উনি বললেন, ভয় পাবে না তো। ভাদ্র মাসের শনিবারের ভরা অমাবস্যায় যদি কোনো লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, সেই দড়ি খুব শক্তিশালী হয়। তা দিয়ে তাবিজ বানালে মরণকেও রুখে দেওয়া যায়। ও হলো সেই দড়ি। একদমই বিশ্বাস হলো না কথাটা। তর্ক করতেও ইচ্ছে করল না। সন্ধে হয়ে আসছিল। সনাতনকে বলে উঠে পড়লাম, বুধবারের বিকেলে খুব গোপনে ঠিক হলো, অনির্বাণকে সঙ্গে নিয়ে আজ রাত খালপাড়ে বাঁধের উপর আমরা অপেক্ষা করব। অনির্বাণ প্রথমে রাজি না হলেও
ভীতু বলে একটু খোঁচা দিতেই রাজি হয়ে গেল। তার চেহারাটা বড়সড়, ছোট মামার মতো সাহসও পেয়েছে। একটা বড় টর্চ লাইট, দুটো লাঠি নিয়ে চুপচাপ দু ভাইয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম। হেমন্তকালের শুক্লপক্ষের রাত, জ্যোৎস্না ফুটছে, বাঁধের উপর গাছপালা ঝোপঝাড় আবছা দেখা যাচ্ছে। বাঁধের উপরে উঠে হাঁটতে হাঁটতে প্রায় হাটের কাছাকাছি পৌঁছে গেলাম। অনির্বাণ ফিসফিস করে বলল, বিলুদা, আর না এগোলেই ভালো। কেউ কোথাও নেই। বিকেলের মধ্যেই সকলে বাড়ি ফিরে গিয়েছে, হাটও ফাঁকা। একটুখানি দেখেই চলো, ফিরে যাই। বাড়িতে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে দেরি হলে। আমি বললাম, ভয় লাগছে তোর? অনির্বাণ বলল, না, তবে একটু একটু। বুঝলাম ওর মনের উপর বেশি চাপ দেওয়া ঠিক হবে না। একটা ঝাঁকড়া গাছের নিচে ঝোপের ভিতরে বসে পড়লাম আর বললাম, এখন প্রায় 9টা বাজে, আধ ঘন্টা দেখে ফিরে যাব। চারদিক শুনশান, গাছের ডালে বোধহয় পাখিরা আশ্রয় নিয়েছে। তাদের কিচকিচ শুনতে পাচ্ছি। একটা ফিঙ্গে উড়ে উড়ে পোকা ধরে খাচ্ছে। খালের জলে চাঁদের আলো পড়ে চিকচিক করছে। অনেকক্ষণ ধরে দূরে একটা আলো দেখতে পাচ্ছিলাম, খুব ক্ষীণ আলো, এবং সেটা নড়ছে, খানিক জ্বলছে আবার নিভেও যাচ্ছে। অনির্বাণ আমার হাত আঁকড়ে ধরল। বললাম, নিভে যাচ্ছে না? কিছুর আড়াল পড়ছে। কেউ হয়তো হ্যারিকেন হাতে নিয়ে এদিকে আসছে। আলোটা ক্রমশ এগিয়ে আসছে। একটু যে ভয় করছে না তাও নয়, কিন্তু আমি ঘাবড়ে গেলে অনির্বাণকে কে সামলাবে? যদি সত্যি ওটাই স্কন্দকাটা হয় তবে কিছু না বলে চুপচাপ দেখব। অনির্বাণ আমাকে জড়িয়ে ধরেছে। ততক্ষণে আলোটা কাছে এলো। হ্যারিকেনের আলোয় একজোড়া পা দেখতে পেলাম। হাঁটুর একটু নিচে ধুতি পরা বলেই মনে হলো। টর্চ চালাতে সাহস হলো না, চোখের আধার শুয়ে গিয়েছিল। ভালো করে তাকিয়ে দেখলাম একেবারে স্বাভাবিক একজন লোক। ধরের উপর মুন্ডুটা যথাস্থানেই আছে, বেশ বয়স্ক বলেই মনে হলো। এবার টর্চ জেলে বললাম, কে আপনি? এত রাতে কোথায় যাচ্ছেন? লোকটা দাঁড়িয়ে পড়ে বলল, আপনারা কে বাবা? তার উত্তর না দিয়ে বললাম, আজ রাতে কেউ বের হয় না, কিন্তু আপনি বেরিয়েছেন। স্কন্দ কাটার কথা শোনেননি? আপনার ভয় করেনি? লোকটা বলল, ভয় করলেই ভয়, না করলেই নয়। গরিবের কি ভয় করলে চলে বাবা? হাটে গিয়েছিলাম, ফেরার একজন সঙ্গী খুঁজছিলাম, পেলাম না, তাই রাত হয়ে গেল। তা তোমরা এখানে কি করছো? বাড়ি যাও। স্কন্দ কাটা আছে কি নেই দেখতে বেরিয়েছ? গুছিয়ে ঘা করতে নেই, তাকে তার মতো থাকতে দাও। সে তো কারো ক্ষতি করছে না। সত্যিই তো, একটা জনশ্রুতি আছে, সকলে তা বিশ্বাস করে। একটা দিনের ব্যাপার, আমাদের কি দরকার তার রহস্যভেদ করার? বললাম, কত দূর যাবেন আপনি? লোকটা বলল, সে অনেক দূর বাবা, গায়ের নাম বললে চিনতে পারবে। বলে হাসলো লোকটা। তবে পরে হাঁটতে শুরু করলো। খানিকটা যাওয়ার পরে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল, স্কন্দ কাটা দেখতে এসেছিলে? খুব শখ, তাই না? ভেবেছিলে মানুষ এমনি এমনি বুধবারের ঘরে সেধিয়ে যায়। এই দেখো। বলে লোকটা হ্যারিকেন ও বাজারের থলিটা মাটিতে রেখে হেলমেট খোলার মতো করে নিজের মাথাটা খুলে হাতে নিয়ে বলল, এই দেখো। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল পাশের ঝোপের গায়ে। লোকটা সেই অবস্থায় হাঁটতে লাগলো। বিলুদা বলে চিৎকার করে গড়িয়ে পড়ল মাটির উপর। কিভাবে বাড়ি ফিরেছিলাম মনে নেই। পরে শুনেছিলাম মামারা লোকজন নিয়ে খুঁজে বের করেছিল আমাদের। সব মানসিক বিভ্রান্ত বলে যদি ধরে নেই, তবে ঝোপের গায়ে রক্তের দাগগুলো নস্যাৎ করব কি করে? গল্পটা তোমাদের সবাইয়ের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে শুনে, তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে।
এই রকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে মেল দেওয়া আছে, মেলের মাধ্যমে পাঠাতে পারেন, না হলে কমেন্টে লিখে পাঠাতে পারেন। ধন্যবাদ।